হাম ও উপসর্গে আরো 9 জনের মৃত্যু, উদ্বেগ থাকলেও এখনই জরুরি অবস্থা ঘোষণা না করার কথা জানালো সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করবে না সরকার, পর্যালোচনা করে দেশটির সঙ্গে আলোচনা করতে চায় বাংলাদেশ। দেশের ব্যাংক খাতে বড় ধরনের সমস্যা হয়েছে, যা বলতে চান না অর্থমন্ত্রী। জানালেন বিনিয়োগ প্রবৃদ্ধির চিত্র বেদনাদায়ক। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ঢেলে সাজাচ্ছে সরকার, বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যাশিত মানে না থাকায় প্রধানমন্ত্রীর হতাশা। হাওরের পানি কমার আগেই ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে কৃষক। বৃহস্পতিবার থেকে টানা 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস। হাম ও হামের উপসর্গে 24 ঘণ্টায় দেশে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে 3 শিশু আর উপসর্গে মারা গেছে 6 জন। এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট 424 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে 24 ঘণ্টায় সারা দেশে আরও 1105 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 51,567। 24 ঘণ্টায় নিশ্চিত হামে রোগী শনাক্তের সংখ্যা 87। এ পর্যন্ত দেশের মোট 7,024 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 36,881 শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে 32,877 শিশু বাড়ি ফিরেছে। হাম নিয়ে উদ্বেগ থাকলেও এখনই জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। টিকা নিয়ে গাফিলতি খুঁজতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠিত হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করে দেখবে সরকার। গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশের স্বার্থ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় তিনি তুলে ধরেন সরকারের সমসাময়িক বিষয়ে নানা উদ্যোগের কথা, দেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর। আমি একটা জিনিস অন্তত বলতে পারি, ধরুন এবারকার তদন্ত কমিটিতে যদি কাউকে দায়ী পাওয়া যায়, বলেন যে মাত্রায় হাম ছড়িয়েছে এই মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণার দরকার নেই। সরকার চেষ্টা করছে টিকার পাশাপাশি আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে। জরুরি অবস্থার আসলে আমি মনে করি প্রয়োজন নেই, কারণ হচ্ছে মানে হসপিটালগুলোতে যেভাবে ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতার মাধ্যমেই সেটা দেওয়া হচ্ছে। আমি আপনার সাথে একমত যে জরুরি অবস্থা দিলে যা যা করণীয় করেন সেগুলো ইনফ্যাক্ট আমরা করছি। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তির পর্যালোচনা করার সুযোগ রয়েছে। কোন কোন চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে, জনগণের অধিকার আছে এবং সংসদে ওঠানোরও কনস্টিটিউশনাল প্রভিশন আছে। কিছু কিছু চুক্তির মধ্যে ওটা থাকতে পারে। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের জনগণের জন্য ক্ষতিকর কোন চুক্তি আগে যেগুলো হয়ে গেছে প্রত্যেকটা ইভ্যালুয়েশন সরকার করবে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নানা উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর চাপ কমাতে টিসিবি পণ্যের ট্রাক দ্বিগুণ করা হচ্ছে। আমরা দ্বিগুণের মতো করেছি ট্রাকের সংখ্যা। আমি এরপরও বলবো যে এটা কি খুব যথেষ্ট, আমি মনে করি না এটা যথেষ্ট। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। কর্মমুখী শিক্ষা আর সময় উপযোগী পাঠ্যক্রম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন, বেকারত্ব নিরসনও সম্ভব নয়, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা ক্যারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি। সেভাবে কাজ করছে সরকার। শুধু পুঁথিগত শিক্ষা নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শিরোনামে কর্মশালার উদ্বোধন পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে কথা বলেন। কেবল শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনী শিক্ষায় আরও বেশি মনোযোগের তাগিদ দেন তিনি। বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি।
র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকার জন্য একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ চলছে, জানান সরকার প্রধান। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভবত সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। জ্ঞান ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় জোর দেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে যারা দেশে বিদেশে জ্ঞানে বিজ্ঞানে অর্থ বিত্তে প্রতিষ্ঠিত, সেই সব অ্যালুমনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই। কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলায় মনোযোগী হতে হবে। নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। পরে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, সবার সহযোগিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে পর্যায়ক্রমে সব চাওয়া পাওয়ার সমাধান সম্ভব। আমরা রাজনীতি করব, আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে চিন্তা করে কাজ হাত দিতে হয়। কাজেই এই সহযোগিতা কিন্তু আপনাদের লাগবে, বিকজ ফিউচার ইজ ইয়োর্স। শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অনেকটা স্মৃতিকাতর হয়ে ওঠেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে রাজধানী মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন করে তিনি কথা বলেন। জামায়াত আমির অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর হওয়ার উদ্যোগ জানান তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে বলেও জানান জামায়াত আমির। সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করা সহজ। আমি না হয় একটা পণ্যের ব্যবসা করি, কিন্তু আরো ১০০টা পণ্য যে আমার কিনা লাগে, ওখানে গিয়ে তো আমাকে বিড়ম্বনার শিকার হবে। মানুষের না বিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ব্যয় হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসেব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। হিসাবের বিবরণী অনুযায়ী নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে 4,49,47,972 টাকা। এর মধ্যে 225 প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে 4 কোটি টাকা। নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর ও বিজ্ঞাপনের খরচ হিসেবে এই ব্যয় দেখানো হয়েছে। সংবাদ সম্মেলন করতে জামায়াত ব্যয় করেছে 22,848 টাকা, আর সংবাদ সম্মেলনে আপ্যায়ন খাতে ব্যয় করেছে 2,63,591 টাকা। এছাড়া নির্বাচনী প্রচারণায় 20,90,827 টাকা, পরিবহন খাতে 8,700 টাকা, জনসভা ও সফর বাবদ 14,17,599 টাকা, স্টাফ খরচ 2,85,902 টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে 9,44,944 টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও 2 লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঈদের আগে পরে 14 দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নিয়মের বাইরে পশুর হাট না বসানোর পাশাপাশি কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে হটলাইন চালু থাকবে। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য জেলা পর্যায়ে 4259। চাঁদাবাজি যাতে না হয় সেজন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডিও ক্যামেরা দিয়েছি। সিভিল ড্রেসে থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে, কোথাও কারো নজরে যদি আসে সেটা আমরা হটলাইন দিয়েছি, হটলাইনে জানাবে। ফ্যাসিবাদী সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা বাড়িয়েছিল, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন জ্বালানি নিরাপত্তা, যা দীর্ঘদিন উপেক্ষিত ছিল। নিজেদের সম্পদ রাখার পরেও স্বনির্ভরতা না হয়ে জ্বালানি আমদানি করা হয়েছে। দেশের নিজস্ব জ্বালানি সম্পদ আহরণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত সম্ভব বলে জানান তিনি। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করব। মাদক বিক্রি ও সেবনের সাথে যদি কোনো পুলিশের সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের শিল্ড প্যারেড পরিদর্শনের সময় কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আরও বলেন, সবচেয়ে বেশি অস্ত্র উদ্ধার করার সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ, মাদক উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারের সাফল্য দেখানোর স্বীকৃতি অনুযায়ী আইজিপি ব্যাচ প্রদান করা হয়। 2025 সালে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মাদক ও অস্ত্র উদ্ধারের সাফল্যের কারণে 343 জন কর্মকর্তা আইজিপি ব্যাচ পেয়েছেন। মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আরও 2 মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এর ফলে আপাতত তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে বিচারপতিকে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, দুর্নীতিসহ 5 মামলায় জামিন পেয়েছিলেন খায়রুল হক। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রা বাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কোরবানি ঈদ সামনে রেখে জনসচেতনতা বাড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর কোরবানি বর্জ্য অপসারণ করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা গড়ার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে গুলশান বারিধারা মিরপুর এলাকায় বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আধুনিক ও স্বাস্থ্যকর ক্লিন সিটি গড়ে তুলতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে উত্তর সিটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জায় হলুদ ও সবুজ রঙের বর্জ্য বিন দেওয়া সিটি কর্পোরেশন। আমরা জানি এটা হয়তো আমাদের সোসাইটিতে বাংলাদেশের মতো জায়গায় সময় লাগবে, তবে আমরা এই উদ্যোগ আজকে থেকে গ্রহণ করলাম। সকলের সহযোগিতা থাকলে এখান থেকে আমরা সফলকামী হতে পারবো। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন বয়কট করেছে প্রার্থিতা বাতিল হওয়া আইনজীবীরা। একই সাথে সাধারণ আইনজীবীদেরকেও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা। দুপুরে অ্যানেক্স ভবনের সামনে একথা জানান সিনিয়র আইনজীবী মুকসেদুল ইসলাম। যারা নির্বাচন করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জানিয়ে তিনি বলেন, পাতানো নির্বাচনে যেন বিজ্ঞ আইনজীবীরা অংশগ্রহণ না করেন। প্রার্থিতা পরিচিতি অনুষ্ঠানে আইনমন্ত্রীর আগমনকে আইনে স্পষ্টত লঙ্ঘন বলে অভিযোগ করেন বাতিল প্রার্থীরা। অনেক প্রার্থী তাদেরকে আপিলও করেছে যে আমাদের নাম তোমরা বাদ দিছো কেন, আমরা তো কোনো অন্যায় করিনি। আমার নাম এবং আমার মেম্বারশিপ নাম্বার যদি আমার পরিচয় হয়,
আমার অতীত বা আমার ভবিষ্যৎ বা আমার আশেপাশে কি আছে এটা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের ছিল না। আমাদের সাধারণ আইনজীবীদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা আমাদের সঙ্গে একাত্মতা করে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে বর্জন করবে। হাওরে আবারও ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে 4-5 দিন চলতে পারে এই বৃষ্টিপাত। ফলে হাওরের পানি কমার আগে আবারও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, হাওর নিয়ে সঠিক গবেষণা ও পরিকল্পনা না থাকায় বারবার ক্ষতির মুখে পড়ছেন কৃষক। বেশ কয়েকদিনের টানা ভারী এবং অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের বেশিরভাগ এলাকা। হাজার হাজার হেক্টর কৃষি জমি ডুবে গিয়ে নষ্ট হয়েছে কৃষকের স্বপ্নের ধান, নিঃস্ব হয়েছেন বহু কৃষক। এই অবস্থায় কয়েকদিন ধরে বৃষ্টি কমে আসলে কিছুটা স্বস্তি আসে হাওরের কৃষকের মাঝে। মাঝে মাঝে রোদ থাকায় অন্তত ভেজা ধান শুকাতে পারছেন অনেকেই। যদিও পানিতে মাঠেই, এমনকি কাটার পরও রোদের অভাবে নষ্ট হয়ে গেছে বহু ধান। তবে সাময়িক এই স্বস্তি বেশি দিন টিকছে না, কারণ কয়েকদিনের মধ্যেই আবারও ভারী এবং অতি ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে হাওর এলাকা। ফলে আবারও আসতে যাচ্ছে ভোগান্তি। মিজোরাম থেকে শুরু করে আপনার বিশেষ করে আপনার মেঘালয় এবং সিলেট এই রিজনে বৃষ্টিটা হবে। সেক্ষেত্রে ধরুন 14-15 তারিখে ওই সব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 3-4 দিনের মতো এটা স্টে করতে পারে। সেই সময় প্রথম দিকে হয়তো মাঝারি ধরনের ভারী বর্ষণ হবে, গ্র্যাজুয়ালি হয়তো ভারী বর্ষণ 1-2 দিন হবে, আবার কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে এমন দুর্যোগ প্রতিবারই আসবে। সেই হিসাব ধরেই প্রস্তুতি নিতে না পারলে প্রতিবারই এমন ক্ষয়ক্ষতিতে পড়তে হবে কৃষকদের। শুধুমাত্র সতর্কতা না, সার্বিক প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ঘাটতিগুলো কি কি আছে সেগুলোকে চিহ্নিত করে গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। যেখানে আমাদের আরও বড় প্রবলেম যে আমরা গবেষণা করি না। এখানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার হেক্টর জমির ধান কেটে ফেলা যায় মেকানিক্যাল ওয়েতে। কাজে সেই যান্ত্রিক যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমাধান করতে হবে। এটা কিন্তু নতুন একটা ডাইমেনশন আমরা তৈরি করতে পারি। এরই মধ্যে হাওরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে 1000 কোটির উপরে। সামনে আবারও পানিতে ডুবলে নতুন করে নিঃস্ব হবে আরও বহু কৃষক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত জানান তিনি। এর আগে স্টারমারের পদত্যাগের দাবিতে আরও এক মন্ত্রী পদত্যাগ করেন। সরকারি পদ থেকে ইস্তফা দেন আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে। এর আগে সোমবার আরও 4 মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দেন। নিজ দল লেবার পার্টির আইন প্রণেতাদের পদত্যাগের দাবির মধ্যেই পদ ছাড়লেন তারা। পাশাপাশি স্টারমারের পদত্যাগের দাবি করেছেন হাউস অব কমন্সের লেবার পার্টির 78 জন এমপিও। তাদের দাবি, স্টারমার 2029 সালের জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। এর আগে লন্ডনে দলের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্টারমার দল ও সমর্থকদের তার পাশে থাকার আবেগঘন আহ্বান জানান। সরকার ও দলের ভেতর চাপের মুখে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার মুখোমুখি হতে হচ্ছে। গেল সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়। হান্টা ভাইরাস আক্রান্ত প্রমোদ তরি থেকে সব যাত্রীদেরই সরিয়ে নেওয়া হয়েছে। এরপরে আরও 3 জনের দেহে প্রাণঘাতী ও ভাইরাসটির উপস্থিতির কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সোমবার অস্ট্রেলিয়া 4, যুক্তরাজ্যের 1 ও নিউজিল্যান্ডের 1 নাগরিক ও কিছু ক্রু সদস্য প্রমোদ তরি ছাড়ার পর এমভি হন্দিয়াস স্পেনের টেনেরিফ থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দেয়। এই জাহাজে ভ্রমণ করতে এসে 3 যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জনের দেহে হান্টা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসটির বড় ধরনের প্রাদুর্ভাবের সম্ভাবনা খুবই কম। এ পর্যন্ত এমভি হন্দিয়াস সংশ্লিষ্ট 7 জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে সংস্থাটি। পাশাপাশি আরও 2 জনের দেহে ভাইরাসটি থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।